গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন সকাল 6টা আর মেয়ে যাবে স্কুলে। তো আজকে হচ্ছে টিফিনে নিয়ে যাবে পরোটা আর কুমড়ো আলু পটলের তরকারি। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আলু কুমড়ো পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি আর তার সাথে হবে পরোটা। তো ভাবলাম যেহেতু ও টিফিনে নিয়ে যাবে, আলাদা করে সকালে তো আমাদের জন্য একটা খাবার বানাতে হবে, ওই জন্য সবার জন্যই আজকে ব্রেকফাস্টে ওই পরোটা আর এই তরকারিই হবে। আর সাদা তেলের প্যাকেট না আনলেই কী হয় জানো তো, আমার মানে অর্ধেকটা তেল প্রত্যেকবার পড়ে যায়। তো এটা একটা বড় দুঃখ। তো ওই জন্য ভাবলাম এবার তেলটাকে ঢালবো, ঢেলে অবশিষ্ট যে তেলটা থাকবে, মানে এটা হচ্ছে আমার সাদা তেলের বোতল মানে ঢালার আর কি জায়গা। এটাতে পুরো তেলটা ধরে না, মোটামুটি ওই 300 গ্রাম মতো তেল থেকে যায়। তো ওটা আগে রান্না করে ফেলি। ভাবছি দুটো বড় বড় দেখে বোতল কিনবো যাতে 1 লিটার করে তেল ধরে। আর আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে আমার মেয়ের আজকে স্কুলে নাচের প্রোগ্রাম ছিল। তো গ্রুপ ডান্সে পার্টিসিপেট করেছিল, তার জন্য বলেছিল একটা রেড কালারের ঘাগরা টাইপের পরে যেতে। তো এটাই হচ্ছে পরে গেছে, আর একটা নীল রঙের দোপাট্টা নিয়ে যেতে। আর চুলটা দেখো বেঁধে দিয়েছি, হালকা করে একটু মেকআপ করে দিয়েছি। তো সেই জন্য আর কি সকালবেলায় না, সত্যি কথা বলতে এত কিছু করে ওঠা সম্ভব না। তাও তো মা পরোটাগুলো হচ্ছে ময়দাটা মেখে পরোটাগুলো ভেজে নিয়েছিল। তো সেই জন্য আর কি তাও একটু হলো, না হলে আমি একা একা করতে গেলে আরও বেশি দেরি হয়ে যেত। তো এখন ওকে টোটোতে তুলে দিতে যাচ্ছে। তো যে কদিন আছে সে কদিন তো চলো কোনো অসুবিধা নেই, তারপরে চলে গেলে আবার ওই টোটোতে তুলে দিয়ে এটা একটা সমস্যা, কারণ ছেলেকে কোলে নিয়ে যাওয়াও একটা সমস্যা, আবার ওকে বাড়িতে রেখে যাওয়াও একটা সমস্যা। তো সকালবেলায় দেখো খাবার নিয়ে বসে পড়েছি, দুটো করে পরোটা আর একটু করে তরকারি, এটাই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার। আর আমার ছেলে কেমন চিটপিট চিটপিট করছে দেখো, কোলের মধ্যে থাকবে না। তারপরে খাওয়া দাওয়া করে এখন দেখো চলে আসলাম বিছানাটার দিকে, বিছানাটা তুলতে হবে। আগে যতদিন আমার ছেলে হয়নি ততদিন তো চলো বিছানাটা একদম দুটো বালিশ, একটা শীতকালে ব্ল্যাঙ্কেট থাকতো, আর গরমের টাইমে তো কিছুই থাকতো না, একটা পাতলা চাদর কিংবা একটা পাতলা গ্যাথা। আর এখন বিছানা তুলতে গেলে না ভীষণ কষ্ট হয়। প্রথমে তো আমি গামলাটাকে গুছিয়ে নিয়েছি, এই ক্যাথা ম্যাথা ন্যাংরা এটা ওটা সেটা, মানে গোটা বিছানাটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে থাকে। আর এইটা না ভীষণ হেল্পফুল হয়েছে জানো আমার জন্য, মিশো থেকে এটা কিনেছিলাম। রিভিউটা ভীষণ ভালো দেখেছিলাম, কিন্তু প্রাইসটা একটু বেশি, 400 কত টাকা দাম নিয়েছে। মানে 500 টাকার একটা জিনিস মানে বুঝতেই পারছো অনেকটাই দামি, কিন্তু কাজের আছে জিনিসটা। এটার জন্য প্লাস্টিক পাতলে যেমন হয় আর কি চাদর সরে সরে যায়, এটাতে কিন্তু সেটা একদমই হয় না, চাদরটা কখনোই সরে যায় না। আর মেটেরিয়ালটাও ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে সব দিক থেকেই ভালো। প্রাইসের হিসাব করতে গেলে খুবই সুন্দর। তো রিসেন্ট একটা ড্রেসের আমাকে একটা বোন কমেন্ট করে আমার একটা গ্রাউনের লিঙ্ক চাইছে। তো ওটা তো আমি, কারণ আমি না সত্যি কথা বলতে অনলাইন থেকে নিজের জামা কাপড় এখনও পর্যন্ত শপিং করেছি বলে আমার মনে হয় না। না, এখনও পর্যন্ত কোনো দিন অনলাইনে জামা কাপড় শপিং করিনি। তবে আমি একটা কোলাবোরেশনের সাথে কাজ করতাম, ব্র্যান্ড প্রমোশন। তো সেখান থেকে আমাকে কিছু ড্রেস ওরা দিয়েছিল, সেগুলো আমি পরেছি, কিন্তু নিজের পয়সা দিয়ে এখনও পর্যন্ত কিনে কিন্তু আমি কোনো ড্রেসই অনলাইনে পরিনি। হ্যাঁ, আমি অনেককেই দেখি অনলাইনে কি সুন্দর সুন্দর ড্রেস পরে, কিন্তু আমি কিনতে গেলে পাই না। আমার যেন মনে হয় নিজে দেখে কিনবো। ড্রেসটা কোনো দিনই আমার মানে মনে ইচ্ছা করে না যে কিনি। সবসময় মনে হয় যেন প্রাইসটা একটু অনলাইনে বেশি বেশি, আবার অনেকের কাছে মনে হয় কম। তো যাই হোক, যার যার পার্সোনাল ব্যাপার। আর এই যে চাদর পাতার এটা আমি দীঘাতে গিয়ে শিখে এসেছিলাম। এত সুন্দর না, চারদিকে 4টে গিট দিয়ে গদির তলায় যদি তুমি ভরে দাও, চাদরটা একদম স্ট্রেট হয়ে থাকে। যেহেতু আমার গদির উপরে না তোশকটা নেই, তোশকটা ওই বাড়িতেই আছে, মানে আমার শ্বশুর বাড়িতেই আছে। তো পরে যখন আমরা বাড়িঘর করব তখন আমরা আর কি তোশকটা আবার নতুন করে ভাঙতে হবে, কারণ অনেক দাগ লেগে গেছে। তখন তিরা ছোটো ছিল, এখানে ওখানে টয়লেট করে দিত। তারপরে আমাদের বাড়িতে আরেকটা পুচকে ছিল, ও ধরো, তো সেই কারণে আর কি খারাপ হয়ে গেছে। আর এই যে শোকেস আর আলমারিটা আনা হয়েছিল, মানে কি বলবো, মানে আনতে আনতে পুরো ভর্তি, আর কোনো জায়গা নেই। শোকেসে না একটু জায়গা আছে, না আলমারিতে জায়গা আছে, মানে মনে হচ্ছে না আরেকটা আলমারি কিনলে আমার ঠিক হতো। তবে চলো, আগে যেমন জামা কাপড় রাখা ভীষণ অসুবিধা হচ্ছিল, কোথায় মিটকেসের মধ্যে, কোথায় ব্যাগের মধ্যে, কোথায় ঢপের মধ্যে। তো এখন মোটামুটি ভালো জামা কাপড়গুলো কিন্তু আমাদের আলমারি দিয়ে শোকেস দিয়ে ধরে গেছে। আর যেগুলো ডেলি পরার কিংবা এখানে ওখানে যাওয়ার, সেই সবগুলো ধরো ধরেনি। আর আমার তো সত্যি কথা বলতে 2 বছর ধরে শাড়ি না কেনার পরেও 3 বছর ধরে, তারপরেও এত শাড়ি হয়ে গেছে না, আলমারিতে রাখার জায়গা নেই। মানে হ্যাঙ্গার ঝোলানোর যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আর মানে ধরছে না শাড়ি। এবার বাদবাকি যেগুলো আছে সেগুলো শোকেসে যেগুলো আছে আর কি, মানে আলনা শোকেস যেটা আছে, তো সেগুলো ভাবছি যে ওগুলো আলাদা জায়গাতে রেখে দেবো, না হলে ওখানেই রাখবো। তো ভেবেছিলাম
খুব সুন্দর করে আলাদা আলাদা পাট পাট করে ভাঁজ করেছিলাম। তো শোকেসটা বরের, আর আলমারির উপরের দিকটা সোয়েটার করেছিলাম, মিডিলের জায়গাটা আমি নিয়েছিলাম, নিচের দুটো তিধাকে দিয়েছিলাম। তো ভেবেছিলাম এই শোকেসটা আমার ছেলের জন্য করব। তাহলে আমার আর কোথাও গেলে না ওই এলোমেলো হয়ে যায় না, কোথাও গেলে ওই জামা কাপড় খুঁজতে গিয়ে না যে এই ড্রেসটা পরে যাব কি এইটা, ওই জন্য দেখবে আমি খুব রিপিট করি, মানে একটা জামা পরে যাচ্ছি তো এটাই আমি 5 দিন ধরে পরে যাচ্ছি। তো এর জন্য আমাকে অনেকে কমেন্টে বলে দিদি তুমি একঘেয়েও জামা পরেই যাও, কিন্তু এটা খোঁজার অভাবে। তো আজ থেকে যে দিদিকে রেখেছি সেই দিদি 1 তারিখ থেকে আর কি আসছে কাজে। তো কাজের মানে লোক রাখা হয় না বলে কত জনের কত মানে ভালো কমেন্ট, তার সাথে বাজে কমেন্ট বলতে অনেকেই বলেছে তোমার তো পয়সার অভাব নেই, কেন রাখছো না, তুমি ভালো ইনকাম করো, তোমার বর ভালো ইনকাম করে। আরে বাবা, পাচ্ছিলাম না। তো ফার্স্ট দিনেই দিদির হাতের কাজ দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আজকে ঘর বারান্দা ঝাড় দিয়ে, ঘর বারান্দা মুছে, বাসন কোসন কালকেকার যত বাসন কোসন ছিল সমস্ত ধুয়ে মেজে পরিষ্কার করে দিয়েছে। মানে ঘর মুছেছি এত সুন্দর পরিষ্কার করে, আর বাসনগুলোও মাজা ভীষণ পরিষ্কার। ওই সবুরের ফল মিঠা হয়, অনেক লেটে পেলাম একজনকে, তো খুবই ভালো। টাকাটা একটু বেশি, তো চলো ঠিকই আছে, কি আর করা যাবে, সব দিকে তো সমান হয় না। আর এখন রান্না বান্না করছি, কাজকর্ম হয়ে গেল, স্নান করেছি, এখন রান্না করছি। আজকে শনিবারের দিন আমার শাশুড়ি নিরামিষ খায়, তো আমরাও এখন খাই নিরামিষ, তার জন্য না। তো সেই জন্য ভাবছি যে আজকে একটুখানি নিরামিষ করে টমেটোর টক করব। মা যেদিন থেকে এসেছে আমার শরীর খারাপ বলে বাইরে তো মানে সপ্তাহে 3-4 দিন করে টক রান্না করে খাই, কিন্তু এখানে যেহেতু এসেছে তো আমার অপারেশন হয়েছে বলে টক খাওয়া মানে খেতে পারে না। আজকে আলু বেগুন টমেটো বড়ি দিয়ে নিরামিষ করে একটা টক বানাবো। তো রিসেন্ট ভেন্ডিটা আমি কাসুন্দি দিয়ে রান্না করছি, সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে। আর একটা রেসিপি আমি দেখেছিলাম, রেসিপি দেখিনি মানে আমি শুনেছিলাম কানে একজনের মুখ থেকে। তো ওই ভেন্ডির রেসিপিটাও পেঁয়াজ রসুন দিয়ে আমার এত ভালো লাগে, কিন্তু আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন দিলে না ভেন্ডিটা অতটা খেতে পছন্দ করে না, তো সেই কারণে দিইনি, যেহেতু মানে উনি পছন্দ করে না। আর ঢাকা দিয়ে ভেন্ডি আলুটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে দেখো সিদ্ধ করলাম, তারপর একটুখানি কাসুন্দি দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে দেবো। হেভি লাগে খেতে, হেভি দারুণ লাগে। তো আজকে তোমাদেরকে পাঁচফোড়ন বানানোর দেখাচ্ছি আমি কিভাবে পাঁচফোড়ন বানাই। কোনো দিন কিন্তু আমি পাঁচফোড়ন কিনে নিয়ে আসি না বাজার থেকে। এই যে জেকে দেখছো, জেকের মৌরিগুলো খুব ভালো, আর পাঁচফোড়ন কিনে নিয়ে আসলে না ওর মধ্যে অনেক কাঠি কুঠি নোংরা থাকে, একদম লো কোয়ালিটির মানে মেথি, লো কোয়ালিটির মৌরি এইগুলো দেয়। তো তারপরে এই যে পিকে কোম্পানির কালো জিরে, পিকে কোম্পানির মেথি, এগুলো খুবই ভালো। আর প্রত্যেকটা আমার আলাদা আলাদা করে দরকার হয়, যেহেতু আমি বাটা খাই, কালো জিরে আলাদা, একটু মৌরি মুখে দিলাম, কি কোনো দিন হয়তো শরীরটা একটু কষা হয়ে গেল, মেথি ভিজা জল খেলাম, তো সেই জন্য প্রত্যেকটা জিনিস আমার আলাদা আলাদা করে আনা থাকে। তো সেই 3টে মিশাই, আর তার মধ্যে একটু মেথিটা মানে কালো জিরে মেথি সব কিছু সমান পরিমাণেই দিই, মেথিটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়, মানে একটু সামান্য আর কি। মেথির ফ্লেভারটা খুবই সুন্দর। তারপরে যেটা দিই সেটা হচ্ছে রাঁধুনি, আর একটা জিনিস দিই সেটা কসুরি মেথি, সেটা আজকে নেই বলে আর দেয়া হলো না। তো সব কিছু দিয়ে মিক্স করে নিলে একটা বাড়িতেই বানানো পাঁচফোড়ন হয়ে যায়। অনেকে আবার এর মধ্যে সর্ষেও দেয়, তো মাঝে মধ্যে দিই, এখন আর সর্ষেটা দিই না, কসুরি মেথিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে প্রত্যেকটা রান্নাতেই, মানে পাঁচফোড়নের একটা আলাদা রকম স্বাদ আছে। এই ভিডিওটা করার পর খানিক কয়েকটা পার্ট ছিল, সেগুলো আমার ফোনের কারণে ডিলিট হয়ে গেছে, তো সেই কারণে আর কি খাওয়া দাওয়া কোনো ভিডিওই পোস্ট করিনি। বলো মিমিরা, গুড মর্নিং, তোমরা কি এখনো উঠেছ? বলো আমি সেই 4:30-র সময় উঠে বলেছি, বলো আমি সেই 4:30-র সময় উঠেছি, বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বলো আমার 4:30-র সময় গুনগুন হয়ে গেছে, এখন 5:30 বাজে। আমি দুষ্টুর রাজা, আমি দুষ্টুর রাজা, তুমি খুব দুষ্টু, দুষ্টুদের রাজা আমি, দুষ্টুদের রাজা। বলো আমার চোখে ঘুম নেই, আমার চোখে ঘুম নেই। 4:30-র সময় ঘুম থেকে উঠেছে, এখন ঘড়িতে বাজে 5:30।
তোমার কি রোজ একই টাইম? সারা রাতে তো কতবার কুকু করেছে তার ঠিক নেই, তারপরে পার্মানেন্ট 4:30, তাই তো? আমি উঠে গেছি। আর আজকে হচ্ছে রবিবার, আজকে সানডে বলে ভাই বোন দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে, তাই তো? চুপ করে আছে, দেখো কিচ্ছু বলে না। আর টুকি হাত মুঠো বা মুঠো করে আছে, চুপ করে পড়ে আছে, চুপ করে পড়ে আছে।